আমার হাজবেন্ড যেমন এখন একটা কিডনি নিয়ে বেঁচে আছে না, আমিও না একটা কিডনি নিয়ে বেঁচে আছি। আমি কিন্তু 4টে কিডনি নিয়ে বেঁচে নাই। আমাকে একটু ভালোবাসা দাও না। আমি তো অন্য কোনো কিছু চাই না, টাকা পয়সা চাই না। দিল্লি অ্যাপোলো হসপিটালে বসে ট্রান্সপ্লান্টের 2 দিন আগে কিভাবে লিখে দেয় করে আমার সম্পর্কে এই যে মিথ্যে অপবাদগুলো দিচ্ছে। ওর পরকীয়া প্রেমিকার রেকর্ডিং না, ওর যে বড় ভাই তার রেকর্ডিংটাও আমি শুনিয়েছি। একটা মানুষ একটা ওয়াইফের কাছ থেকে কিডনি নেওয়ার পরে এইরকম ব্যবহার কেমনে করে, আপনারা কিন্তু অবাক হচ্ছেন। তো এখানে আমি একটু বলতে চাই, ও যে বললো আমি কিডনিটা দিয়েছি ওকে বাড়ি ফ্ল্যাটের বিনিময়ে, যখন ও রেজিস্ট্রি করে দেয় সেই তারিখটা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোধহয়। আইডিএফসি ব্যাংক থেকে আমার 16 লাখ টাকা তোলা হয়, পুরো বাড়িটা মর্গেজ রেখে, নিচতলা দোতলা পুরোটা মর্গেজ রেখে এই লোনটা তোলা হয় 16 লাখ টাকা। এটা হচ্ছে শক্তি সমিতি থেকে তুলেছিলাম, 3 লাখ টাকা ওকে আমি তুলে দিয়েছিলাম। এটা সম্পূর্ণটা মাসে 30,000 টাকা করে 1 বছরের মেয়াদে, মাত্র 1 বছরের মেয়াদে নিয়েছিলাম, আমি পরিশোধ করেছি। তো স্বাভাবিকভাবেই তো আমাকে তো রুম ভাড়াটা উঠাতেই হবে, উঠিয়ে আমাকে তো লোনটা পরিশোধ করতেই হবে, কিস্তিটা তো দিতেই হবে প্রতি মাসে, না হলে আমি কোথা থেকে দেবো? কি যে আমার সাথে একটু ভালো ব্যবহার করো না, আমাকে একটু ভালোবাসা দাও না। আমি তো অন্য কোনো কিছু চাই না, টাকা পয়সা চাই না, শপিং করতে চাই না, কোনো কিছু চাই না, একটু ভালো ব্যবহার করো না। আমি ওকে এমনও বলতাম যে তুমি একটু আমার সাথে অভিনয় করে ভালো ব্যবহার করো না, ওনা সেটাও করতো। তো ওর যে এই যে মেরির সাথে যে প্ল্যানটা যে ও বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাবে, এইটা ও বর্তমানে সাকসেস করতে পারছে না। তার কারণ কি, ওর উদ্দেশ্য যেহেতু বাড়িটা লোন নেওয়া মর্গেজ রেখে আমাদের 2 জনের পেপারস দিয়ে এবং 2 জনের সাইন দিয়ে, বাড়িটা যখন আমরা বিক্রি করতে যাব, আমি যাই বা ও যাক, আমাদের 2 জনেরই সাইন লাগবে। ওর বাইরে একটা রূপ, খুব ভালো মানুষের রূপ, মানে এমন ভাবে কথা বলবে যে এখন আমি যেই টোনে বলছি না এই রকম টোনে কথা বলবে, যে ওর মতন ভালো মানুষ দুনিয়াতে নাই। এই টাইপের ওর একটা ব্যবহার বাহিরে, আর ঘরে হচ্ছে ও বাঘ। হ্যাঁ, ঘরে বাঘের মতন আচরণ আমার সাথে। আমি হয়ে থাকতাম একদম মানে চুপসে থাকতাম, একটা কথাও বলতাম না। ও চিল্লায় চিল্লায় আমার সাথে কথা বলতো, খারাপ ব্যবহার করতো, নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, আমি চুপ মেরে থাকতাম এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। বাচ্চাটা আমার এই যে খারাপ ল্যাঙ্গুয়েজ নিতে পারে না, ঝগড়াঝাটি নিতে পারে না, যার জন্য আমি চুপ মেরে থাকতাম। ও বলতো মা চুপ করে থাকো, বাবা যা বলছে বলো, তুমি চুপ করে থাকো। এই যে এই ধরনের যে একটা কমেন্ট দেখেন, এই কমেন্টটার কোনো ভিত্তি আছে যে যখন নাকি ইসে গেছে ট্রান্সপ্লান্টে আমরা গেছি, তখন নাকি ট্রান্সপ্লান্টের ডেট হবার 2 দিন আগে আমি তাকে ফোর্স করেছি আমাকে ফ্ল্যাট লিখে দিতে হবে। আচ্ছা, ওখানে বসে ফ্ল্যাট কিভাবে লিখে দেয়? এটা না আমার প্রশ্ন থাকলো, ওখানে বসে ফ্ল্যাটটা কিভাবে লিখে দেয়? ফ্ল্যাটটা তো লিখে দিতে হলে রেজিস্ট্রি অফিসে যেতে হয়। দিল্লি অ্যাপোলো হসপিটালে বসে ট্রান্সপ্লান্টের 2 দিন আগে কিভাবে লিখে দেয়? আমার হাজবেন্ড যেমন এখন একটা কিডনি নিয়ে বেঁচে আছে না, আমিও না একটা কিডনি নিয়ে বেঁচে আছি। আমি কিন্তু 4টে কিডনি নিয়ে বেঁচে নাই, এটা একটু মাথায় রাখবেন আপনারা প্লিজ। তো এখানে আমি একটু বলতে চাই, ও যে বললো আমি কিডনিটা দিয়েছি ওকে বাড়ি ফ্ল্যাটের বিনিময়ে, যখন ও রেজিস্ট্রি করে দেয় সেই তারিখটা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় নিচে 18, হ্যাঁ দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা, তখন কিন্তু ওর ট্রান্সপ্লান্টের কোনো কথাই হয়নি, ও কিন্তু মেডিসিনের উপরে। কারণ আমরা তো 3 মাস 4 মাস পর পর এভাবে বছরে 3 বার করে যেতাম, কখনো কোনো বছরে 2 বার করে যেতাম, এভাবে যেতাম। তো তখন তো আর কোনো ট্রান্সপ্লান্টের কথা ছিল না, মেডিসিনের উপরেই ছিল, মেডিসিন নিয়েই চলে এসেছিলাম। তারপরে এটার পরে 2019 সালে যখন ফেব্রুয়ারি মাসে ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়ায় যাওয়া হয়, তখন ডাক্তার বলল যে ও ট্রান্সপ্লান্ট লাগবে, মেডিসিনে আর কোনো কাজ হচ্ছে না। তাহলে ও যে বলল যে আমি ফ্ল্যাট কিডনি নিয়ে ওকে কিডনি ডোনেট করেছি, তাহলে ও তো আমাকে দিল আগে। এখানে কিন্তু তখন কিন্তু ট্রান্সপ্লান্টের কোনো কথাই নাই। এই যে একটা ডকুমেন্টস আমার, এটা হচ্ছে শক্তি সমিতি থেকে তুলেছিলাম, 3 লাখ টাকা ওকে আমি তুলে দিয়েছিলাম। এটা সম্পূর্ণটা মাসে 30,000 টাকা করে 1 বছরের মেয়াদে, মাত্র 1 বছরের মেয়াদে নিয়েছিলাম, আমি পরিশোধ করেছি। ও কিন্তু বেকার, ও কিন্তু সারাদিন মোবাইল চালাচ্ছে, ওর কিন্তু কোনো মাথা ব্যথা নাই এগুলো কিভাবে শোধ হবে বা কি হবে। এই টাকাটা নিয়ে ও ইন্ডিয়ায় গেছিল বিজনেসের কথা বলে, মিনা নামের এক মহিলার সাথে বিজনেসের কথা বলে, পরবর্তীতে আমাকে কোনো বিজনেসের কোনো প্রমাণীও দিতে পারেনি। আইডিএফসি ব্যাংক থেকে আমার 16 লাখ টাকা তোলা হয়, পুরো বাড়িটা মর্গেজ রেখে, নিচতলা দোতলা পুরোটা মর্গেজ রেখে এই লোনটা তোলা হয় 16 লাখ টাকা আমাদের 2 জনের নামে। যেহেতু দোতলাটা আমার, নিচতলাটা ওর, যার জন্য 2 জনেরই পেপারস ব্যাংকে জমা দিয়ে একেবারে মর্গেজ রেখে এই লোনটা তোলা হয়। তো এই লোনটা তুলবার আগে ও হিসাব করেছিল যে 3 তলাটা যেহেতু আমরা করব, 3 তলার ভাড়াটা কত আসে, এরকম অ্যামাউন্ট আসে, তাহলে কিস্তিটা কত আসে, এরকম আসে, তাহলে তো একেবারে সই হচ্ছে, তাহলে আমরা লোনটা তুলি। তাহলে আমরা 3 তলার পুরো ভাড়াটা তুলে আমরা ব্যাংকে দিয়ে দিতে পারবো, কিস্তি 10 বছরের মেয়াদ কিন্তু। হ্যাঁ,
এইভাবেই ছিলাম, খুব ভালো ছিলাম, কিন্তু লাস্টে এই যে এই শেষ পর্যায়ে এসে এই আজকে আমি যে এখানে আছি এটার শেষের দিকে এসে আমি যদি একটু হালকা পাতলা সাজিয়ে ওর সামনে দাঁড়াই, ওকে বলি আমাকে কেমন লাগছে একটু তো বলছেও না, সারা দিন চলে গেল। সন্ধ্যার সময় যদি যে বলি যে একটু বললাও না কেমন লাগছে, ও আমাকে হাত ঝামকা দিয়ে দিয়ে বলতো কি সর এখান থেকে। আমি কখনো বুঝিনি যে কেন ওর মনটা এমন, কিসের জন্য এমন, আমি বুঝতাম না। সেগুলোর প্রমাণ সব এই যে আমি পেলাম ও অ্যারেস্ট হওয়ার পর, যে এই জন্য ওর মনের ভিতরে আমি আর নাই, আমাকে ওর ভাল লাগে না।